আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ মুখলেসুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আজকে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা জানো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দিল্লি সালতানাত যুগ। এই দিল্লি সালতানাত যুগ থেকে আমি যে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কুতুবউদ্দিন আইবেক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কুতুবউদ্দিন আইবেকের নাম শুনেছ। তো কুতুবউদ্দিন আইবেক আলোচনা করার পূর্বে আমরা ভারতের আরেকটু ইতিহাস আলোচনা করে নিই। আমরা জানি ভারতীয় উপমহাদেশ এক সময় মুসলমানদের অধীনে ছিল না। 1206 থেকে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করতে শুরু করে এবং এই শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবেক। তো প্রিয় শিক্ষার্থীরা, গজনির শাসক মোহাম্মদ ঘুরি সে 1191 খ্রিস্টাব্দে ভারতের পৃথ্বীরাজের সাথে একটি যুদ্ধ করে, যাকে বলা হয় তরাইনের যুদ্ধ। এই তরাইনের যুদ্ধে কিন্তু মুসলমানরা পৃথ্বীরাজের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। এর এক বছর পরে 1192 খ্রিস্টাব্দে সেই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আরও বিপুল শক্তি সঞ্চয় করে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে মোকাবেলা করে। তো 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হয় এবং ভারতীয় উপমহাদেশ মুসলমানদের অধিকারে চলে আসে। তো মোহাম্মদ ঘুরি যেহেতু গজনি শাসক ছিলেন এবং তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি এই ভারতীয় উপমহাদেশের শাসনভার এই কুতুবউদ্দিন আইবেকের উপর অর্পণ করেন এবং এই কুতুবউদ্দিন আইবেক দীর্ঘদিন যোগ্যতার সহিত ভারতীয় উপমহাদেশ শাসন করেন। এখন কুতুবউদ্দিন আইবেকের যদি আমরা একটু প্রাথমিক ইতিহাস আলোচনা করি, এই কুতুবউদ্দিন আইবেক কিন্তু ছিলেন কি জাতিতে ছিলেন একজন তুর্কি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু শুনেছি যে মানুষ জিরো থেকে হিরো হয়। এই কুতুবউদ্দিন আইবেক একটা কি জ্বলন্ত উদাহরণ। এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন কি একসময় কৃতদাস। এই জন্য তার প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বা মামলুক বংশ হিসেবে চিহ্নিত করা হয়। এখন তাহলে সামান্য কৃতদাস থেকে তিনি কিভাবে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন এবং ইতিহাসে নিজের নামকে সোনালী অক্ষরে লিখে গেছেন। এই কুতুবউদ্দিন আইবেক যখন ছোট ছিলেন তখন আমরা ইতিমধ্যে বলেছি তিনি তুর্কিস্তানের এক তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো ছোটোবেলায় তৎকালীন সময় কিন্তু তো দাসদেরকে কৃতদাস মানুষকে কিন্তু কৃতদাস হিসাবে গরু ছাগলের মতো বাজারে বেচাকেনা করা হতো এবং এখন যেমন বাজারে হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করা হয়, তৎকালীন সময় এই মানুষদেরকে এইভাবে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল। ছোট বড় সবাইকে দাস হিসাবে বিক্রি করা হতো এবং এই দাসের মালিকরা তারা কী করতো, বিভিন্ন জায়গা থেকে দাসদেরকে কেড়ে নিত। এই কুতুবউদ্দিন আইবেক ছিলেন কি একজন কৃতদাস। তো ছোটোবেলায় এক কৃতদাস ব্যবসায়ী কুতুবউদ্দিন যখন ছোট ছিলেন তখন তাকে দাস হিসেবে বিক্রি করে এবং তাকে ক্রয় করেন নিশাপুরের কাজী ফখরউদ্দিন আব্দুল আজিজ কুফি। এই ফখরউদ্দিন আব্দুল আজিজ কুফির অধীনে কুতুবউদ্দিন আইবেক লালিত পালিত হতে থাকেন এবং ফখরউদ্দিন আব্দুল আজিজ কুফি কুতুবউদ্দিন আইবেককে নিজের সন্তানের মতো, নিজের সন্তান স্নেহে তার অন্যান্য সন্তানদের সাথে তিনি বড় করতে লাগলেন এবং তিনি তাকে পড়াশোনা করাতে লাগলেন। তো পুত্র স্নেহেই তিনি যখন পালিত হতে লাগলেন, হঠাৎ করে নিশাপুরের কাজী আব্দুল আজিজ কুফি, ফখরউদ্দিন আব্দুল আজিজ কুফি তিনি মারা যান। এরপরে ওই পরিবারে তিনি বড় হতে থাকেন
কিন্তু একদিন কাজীর অন্য সন্তানেরা কুতুবউদ্দিন আইবেককে আবার ক্রীতদাস হিসাবে এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিল। ওই ব্যবসায়ী কুতুবউদ্দিনকে দাস হিসেবে বিক্রি করার জন্য গজনিতে নিয়ে যান। তো কুতুবউদ্দিন আইবেক সে দেখতে এতটা সুশ্রী ছিলেন না, কিন্তু তার যোগ্যতা ছিল, তার দক্ষতা ছিল। তার দক্ষতায় মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন আইবেককে গজনি শাসক মোহাম্মদ ঘুরি তাকে কী করলো, ক্রয় করে নিল। মোহাম্মদ ঘুরির অধীনে কুতুবউদ্দিন আইবেক অনেক যোগ্যতার পরিচয় দিলেন। কুতুবউদ্দিন কিন্তু ছোটোবেলায় যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং মোহাম্মদ ঘুরি যখন কুতুবউদ্দিনের চারিত্রিক বৈশিষ্ট্য বা তার যোগ্যতায় মুগ্ধ হলেন, তখন তাকে একটা উপাধি দিলেন, আমির-ই-আকুর। আমির-ই-আকুর এটার অর্থ হলো অশ্বশালার প্রধান। ওই সময় অশ্বশালা বা ঘোড়ার যে শালা ছিল, এই অশ্বশালার ঘোড়াদেরকে রক্ষণাবেক্ষণের জন্য প্রধান হিসেবে কুতুবউদ্দিনকে নিয়োগ করা হলো। তো এর আগে আমরা আইবেক, তোমরা দেখতে পাচ্ছ, আইবেক শব্দের অর্থ কি, চন্দ্র দেবতা। এটা পরীক্ষায় আসে। আইবেক অর্থ চন্দ্র দেবতা। এই আইবেক শব্দের অর্থ নিয়ে অনেকের মাঝে আবার মতবিরোধ রয়েছে। কেউ বলে আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা, আবার কোনো কোনো ঐতিহাসিক বলে যে কুতুবউদ্দিনের হাতের একটা আঙ্গুল বাঁকা ছিল, এই জন্য তাকে আইবেক, তার নামের শেষে আইবেক যুক্ত করা হয়েছে। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেন তিনি আইবেক বংশে জন্মগ্রহণ করেন, তুর্কি পরিবারের আইবেক বংশে জন্মগ্রহণ করেন বিদায় এটা পারিবারিক উপাধি তার। এটা নিয়ে মতবিরোধ রয়েছে। যাই হোক, পরীক্ষায় যদি আসে তোমরা আইবেক শব্দের অর্থ কি, তোমরা কি দিবা, চন্দ্র দেবতা। আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা। তো কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ বিন ঘুরির আস্থাভাজন হয়ে আমির-ই-আকুর উপাধিতে ভূষিত হলেন এবং ওই জায়গায় তিনি যোগ্যতা এবং দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। তো আমরা জানি, একটু আগে বলেছি যে 1192 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির যে প্রধান সেনাপতি ছিলেন, এই প্রধান সেনাপতি থাকাকালীন তিনি যোগ্যতার সহিত তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এবং মোহাম্মদ বিন ঘুরি যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি কী করলেন, কুতুবউদ্দিনকে পরবর্তীতে দিল্লির শাসক হিসেবে তিনি মনোনয়ন দিয়ে গেলেন। তো পরবর্তীতে মোহাম্মদ বিন ঘুরির মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র যখন গজনি সিংহাসনে আরোহণ করল, তিনিও কুতুবউদ্দিনকে এই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে সুলতান উপাধি দিয়ে এবং রাজকীয় সিলমোহর দিয়ে তাকে সুলতান উপাধি দিয়ে দিল্লির সিংহাসনে বসিয়ে দিলেন। তো কুতুবউদ্দিন আইবেকের সময়টাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো 1192 থেকে 1206, একটা 1206 থেকে 1210। এই 1192 থেকে 1206 খ্রিস্টাব্দ সময়টাতে তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির প্রতিনিধি। মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে তিনি তার সকল নির্দেশ পালন করেছেন, সকল আদেশ মেনে চলেছেন এবং তার সাথে ছিলেন। এবং 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ যে সময়টা, এটা ছিলেন তিনি কি, সুলতান। 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ সময়টা তিনি ছিলেন কি, তিনি সুলতান পদে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। এই কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত যে দাস বংশ বা মামলুক বংশ আমরা বলি, এরা কিন্তু
খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করেন এবং তার প্রতিষ্ঠিত বংশে 11 জন শাসক শাসন করেন। তিনি দিল্লি সালতানাতটাকে একটা শক্তিশালী এবং শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীতে কী করলো 11 জন শাসক শাসন করতে সক্ষম হয়েছিলেন এই কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত দাস বংশে। বা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 84 বছর, কত বছর? 84 বছরে 90 জন শাসক শাসন করতে সক্ষম হন। যাই হোক, এই কুতুবউদ্দিন আইবেক যখন দিল্লির সিংহাসনে আরোহণ করেন তখন কিন্তু তার আরও 2 জন প্রতিদ্বন্দ্বী ছিল, নাসিরউদ্দিন কুবাসা এবং ইয়ালদুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু যখন মোহাম্মদ বিন ঘুরি মৃত্যুবরণ করেন তার কোনো পুত্র সন্তান ছিল না, পরবর্তীতে তার আরও কয়েকজন আস্থাভাজনের মাঝে নাসিরউদ্দিন কুবাসা এবং ইয়ালদুজ, কুতুবউদ্দিন আইবেক তারা কিন্তু ছিলেন খুবই বিশ্বস্ত এবং খুব কাছের লোক ছিলেন মোহাম্মদ বিন ঘুরির। কিন্তু এই 3 জনের মাঝে আবার কুতুবউদ্দিন আইবেক তিনি ছিলেন অত্যাধিক যোগ্যতা সম্পন্ন। তাই মোহাম্মদ বিন ঘুরি মৃত্যুবরণ করার সাথে সাথে কুতুবউদ্দিন আইবেক নিজের দক্ষতা প্রমাণের জন্য বেশ কিছু রাজ্য জয় করতে শুরু করেন এবং মাহমুদের নিকট থেকে পরবর্তীতে তিনি দাসমোচনের সার্টিফিকেট এবং রাজকীয় সিল এবং সুলতান উপাধি নিয়ে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। পরবর্তীতে তিনি কী করলেন, নাসিরউদ্দিন কুবাসার কাছে নিজের ভগ্নীকে বিয়ে দেন, ইয়ালদুজের কন্যাকে তিনি নিজে বিয়ে করেন। এভাবে তিনি তার যে প্রতিদ্বন্দ্বী যারা ছিল এই প্রতিদ্বন্দ্বীদের সাথে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে তিনি তার শত্রু থেকে তাদের কাছে শত্রু থেকে বন্ধুরূপে বন্ধু হয়ে যান। এভাবে তিনি তার যোগ্যতা এবং দক্ষতার দ্বারা তিনি কী করলেন, ক্ষমতায় বসে পড়লেন। তার প্রিয় শিক্ষার্থীরা, কুতুবউদ্দিন আইবেকের যদি আমরা একটু কৃতিত্ব আলোচনা করি, আমরা প্রথমে বলতে পারি দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। আমরা যদি একটু কৃতিত্ব আলোচনা করি, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন ঘুরি তরাইনের যুদ্ধে জয়লাভ করেও তিনি কিন্তু ভারতে কোনো সালতানাত প্রতিষ্ঠা করেন নাই। কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসেবে জীবন শুরু করে পরবর্তীতে তিনি একটি নিজের বংশ প্রতিষ্ঠা করেন, দাস বংশ বা মামলুক বংশ প্রতিষ্ঠা করেন। ভারতীয় উপমহাদেশে মামলুক বংশের যে 84 বছর শাসন করে এর প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবেক। তার প্রতিষ্ঠিত বংশের পরবর্তীতে আরও 11 জন দিল্লি শাসন করতে সক্ষম হয়েছিলেন। তার কৃতিত্বের মাঝে সেনানায়ক, দক্ষ সেনানায়ক। কুতুবউদ্দিন আইবেক ছিলেন একজন দক্ষ সেনানায়ক। তিনি মোহাম্মদ বিন ঘুরির অধীনে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন এবং তার যোগ্যতা বলে পৃথ্বীরাজের বিশাল বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন। তার দক্ষতা ছাড়া ভারতীয় হিন্দু শাসক পৃথ্বীরাজের বিশাল বাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য ছিল না। তাই তাকে একজন দক্ষ সেনানায়ক হিসেবে আমরা অভিহিত করতে পারি। শ্রেষ্ঠ শাসক
হিন্দু রাজ্যের উপর মুসলিম শাসন প্রতিষ্ঠা করে সেই বংশকে দীর্ঘস্থায়ী করা একজন শ্রেষ্ঠ, একজন যোগ্যতাপূর্ণ শাসকের পক্ষে সম্ভব। কুতুবউদ্দিন আইবেক দক্ষতার সহিত শাসন করে তিনি কী করেন, তিনি ভারতীয় সাম্রাজ্যটাকে তথা দিল্লি সালতানাতটাকে দীর্ঘস্থায়ী করতে সক্ষম হয়েছিলেন। ভারতীয় উপমহাদেশের দিল্লি সালতানাত যুগের যে কয়জন যোগ্যতা সম্পন্ন শাসক ছিলেন তার মাঝে কুতুবউদ্দিন আইবেক ছিলেন অন্যতম শাসক। শুধু সমন্বিত বা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হিসেবে নয়, একজন যোগ্যতাপূর্ণ শাসক হিসেবে আইবেক খ্যাতিমান ছিলেন। এটা কিন্তু ঐতিহাসিকরা তার সম্পর্কে মন্তব্য করেছেন। শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। শিক্ষা ও শিল্প সংস্কৃতির কুতুবউদ্দিন আইবেক ছিলেন শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। এই কুতুবউদ্দিন আইবেক জ্ঞানী ব্যক্তিদেরকে সমাদর করতেন। তার আমলে তার রাজ্যে জ্ঞানী গুণীদের মিলন মেলায় পরিণত হয়। তো তারিখি মুবারক শাহী গ্রন্থ প্রণেতা ইয়াহিয়া বিন আহমদ আজ তার সম্পর্কে বলেছেন, তার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি একজন জ্ঞানী লোক ছিলেন এবং তিনি শিক্ষা ও সংস্কৃতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে তিনি খুব সমাদর করতেন। শুধু তাই না, তিনি দিল্লির আড়াই দিন কা জোপড়া এবং কোয়াতুল ইসলাম মসজিদ তিনি নির্মাণ করেন। কোয়াতুল ইসলাম মসজিদ, আড়াই দিন কা জোপড়া। আড়াই দিন কা জোপড়া এগুলো তিনি নির্মাণ করেন এবং তার সময় নির্মিত সবচেয়ে উল্লেখযোগ্য কুতুব মিনার। তার সময় উল্লেখযোগ্য ছিল কি কুতুব মিনার। এই কুতুব মিনারের উচ্চতা ছিল 300 ফিট। এটা কিন্তু পরীক্ষা আসে যে কুতুব মিনারের উচ্চতা কত। এই কুতুব মিনারের উচ্চতা ছিল 300 ফিট। বর্তমানে কিন্তু এটা কিছু ভেঙে গিয়ে এখন 280 ফিট, 280 ফিট কিন্তু এখন আছে। তো এই কুতুব মিনার নির্মাণ করেন, কিন্তু অনেকে কিন্তু ভুল করে যে কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেকের নাম অনুসারে, কিন্তু তা না। এই কুতুব মিনার ছিল কুতুবউদ্দিন কাফি নামক একজন দরবেশ। এই দরবেশের নাম অনুসারে কিন্তু কুতুব মিনার নির্মাণ করা হয় এবং কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবেক সম্পূর্ণ নির্মাণ শেষ করে যেতে পারেননি। এর অর্ধেক নির্মাণ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার মেয়ের জামাই ইলতুৎমিশ এর নির্মাণ কাজ শেষ করেন। তো এছাড়াও কুতুবউদ্দিন আইবেক তিনি ছিলেন কি একজন দানশীল ব্যক্তি ছিলেন। তো তিনি প্রজারঞ্জক একজন শাসক ছিলেন। প্রজাদেরকে তিনি খুব সাহায্য সহযোগিতা করতেন এবং প্রজাদের দুঃখে তিনি দুঃখিত হতেন। সাধারণ প্রজারা তাকে একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে বিবেচনা করত, মূল্যায়ন করত। যাই হোক, এই ভারতীয় উপমহাদেশে কুতুবউদ্দিন আইবেকের অবদান বা দিল্লি সালতানাতে কুতুবউদ্দিনের আইবেকের যে অবদান তা কিন্তু ইতিহাসে সারা জীবন স্মরণাক্ষরে লিখিত থাকবে। সামান্য অবস্থা থেকে তিনি জীবন শুরু করে তিনি কিন্তু হতাশ হন নাই। তার নিজের যোগ্যতা এবং দক্ষতা বলে দিল্লির সিংহাসনটাকে তিনি দীর্ঘস্থায়ী বা
তিনি তার প্রতিষ্ঠিত দাসবংশকে দীর্ঘস্থায়ী করতে তিনি সক্ষম হয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, আজকের মতো আলোচনা এখানেই শেষ করব। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আরও কোনো নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।